নমস্কার। ডিএনএ স্টুডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আপনাদের জন্য দীপান্বিতা রায়ের লেখা অশরীরীর ইঙ্গিত। আমরা নিজের জীবনে অনেক সংকেত পেয়ে থাকি, কিছু ভালো সংকেত বা কিছু খারাপ সংকেত। সেই সংকেতের মাধ্যমে আমরা কিছু নতুনত্ব জিনিস খুঁজে পাই, বা এমন কিছু সংকেত আমরা দেখি যেটার মাধ্যমে আমরা কিছু ইতিহাস জানতে পারি, বা এমন কোনো খনি যাকে আমরা তার মাধ্যমে ধরতে পারি। সে আমাদের চোখের সামনে দেখিয়ে দেয় সেই ছবিটা। তো সেরকম একটা পরিস্ফুট ছবি নিয়ে আমাদের আজকের গল্প শুরু করা যাক। আজকের আমাদের গল্প অশরীরীর ইঙ্গিত। লন্ডন থেকে গেস্ট হাউসটা বুক করেছিল অরিন্দম। আজকাল ইন্টারনেটের দৌলতে এই একটা মস্ত সুবিধা আছে, পৃথিবীর যে কোনো জায়গায় বসে যেখানে ইচ্ছা হোটেল বুক করা যায়, ট্রেনের টিকিট কাটা যায়, টেলিফোনের বিল দেওয়া যায়, এমনকি ট্যাক্সি পর্যন্ত ভাড়া করে ফেলা যায়। 1 মাসের জন্য কলকাতায় আসতে হবে। ভবানীপুরের শরিকি বাড়ির ঘর বাবা মা মারা যাওয়ার পর থেকে বছর 3 বন্ধই ছিল। এর মধ্যে অরিন্দম কলকাতায় আসেনি। প্রিয়া এসেছিল বটে, কিন্তু কলকাতায় নয়, সোজা চলে গেছিল বাপের বাড়ি শিলিগুড়িতে। কিন্তু এবার তো আর সে এখানে আসবে না, কলকাতাতেই থাকতে হবে তাকে। অনেক চেষ্টা চরিত্রের পর অবশেষে বাড়ি বিক্রির ব্যবস্থা রয়েছে। সেজন্য শৈশাবু যা করার সেসব করতে হবে। প্রমোটার বাড়িটা কিনে ফ্ল্যাট বানাবে। অরিন্দমের ভাই বোনেরা কেউ ফ্ল্যাট নেবে, কেউ আবার টাকা নিতেই আগ্রহী। অরিন্দম অবশ্য ফ্ল্যাটই নেবে, কারণ প্রিয়ার খুব ইচ্ছা কলকাতায় একটা নিজেদের থাকার জায়গা অত্যন্ত থাকুক। 2-4 বছর অন্তর দেশে আসলে সেখানেই ওঠা যাবে। মা এখনো বেঁচে আছে বলে নিশ্চিন্তে শিলিগুড়ি যাওয়া যায়। ভাইদের সংসারে কি হবে তার তো কোনো নিশ্চয়তা নেই। তাহলে তো দেশের সঙ্গে সম্পর্কই চুকিয়ে ফেলতে হবে। সুতরাং হ্যাপা বেড়েছে অরিন্দমের। ফ্ল্যাট যারা নেবে তাদের জন্য একটি করে ভাড়া বাড়ির ব্যবস্থা করেছেন প্রমোটার। মা বাবার যাবতীয় জিনিসপত্র সেখানে ভরে ফেলতে হবে বাড়ি ভাঙা শুরু করার আগে। সুতরাং এর মধ্যে আবার উত্তর পাড়ায় মামাতো বোনের বিয়ে আছে, সেখানেও 3-3 ধাক্কা। সব মিলিয়ে 1 মাস তো লাগবেই। অগত্যা ভরসা হলো ইন্টারনেট। হোটেলে 1 মাস থাকাটা বড্ড বেশি খরচের, তাছাড়া খানিকটা বিরক্তর। তাই হোমস্টে বা গেস্ট হাউস ধরনের কিছু পাওয়া যায় কিনা সেটা দেখছিল অরিন্দম। দেখা গেল গেস্ট হাউসটাই সুবিধাজনক, কারণ সেখানে নিজস্ব রান্নাঘর এবং বাসনপত্রের ব্যবস্থা রয়েছে। ঘরের কাজকর্ম করে দেওয়ার জন্য লোকও পাওয়া যাবে এজেন্সি থেকে। বেশ খানিকটা বাছাবাছি করে শেষ পর্যন্ত অরিন্দম আর প্রিয়া দুজনেরই পছন্দ হলো যোধপুর পার্কের একটা গেস্ট হাউস। ভাড়া যদিও একটু বেশি, তবে ব্যবস্থা খুবই ভালো। বেশ বড় একটা বেডরুম আছে, তার সঙ্গে মস্ত বড় একটা লিভিং ডাইনিং রুম, রান্নাঘর, বাথরুম, ব্যালকনি, পুরোপুরি ফার্নিশড। অপল আর অঙ্কুর দুজনেরই ভালো লাগবে। 2 ভাই বোনে বাড়িতে থাকবে, চিন্তার কিছু অবশ্য নেই, কারণ দুজনেই স্কুলের গণ্ডি পেরিয়ে আজ কলেজে ঢুকেছে। নিজেদের দায়িত্ব তারা নিজেরাই নিতে পারবে। ছেলে মেয়ে যাচ্ছে না বলে একটা বেশি বেডরুম দরকার হবে না অরিন্দমের।
গেস্ট হাউসের মালকিন শিলা মিত্র। ফোনে তার সঙ্গে কথা বলে বেশ ভালোই লাগলো অরিন্দমের। মহিলা রীতিমতো সফিস্টিকেটেড, পরিশীলিত উচ্চারণে গুছিয়ে কথা বলেন। কথা বলার ভঙ্গিটিও চমৎকার। শিলা মিত্রের কাছে জানা গেল গেস্ট হাউসটা আসলে একটা ফ্ল্যাট। 5 তলা বাড়িটিতে মোট 8টি ফ্ল্যাট আছে, তার মধ্যে 2টি শিলা মিত্রের। তিনি নিজে 4 তলায় থাকেন আর 2 তলার ফ্ল্যাটটা গেস্ট হাউস হিসেবে ভাড়া দেন। এর আগে এই গেস্ট হাউসে যারা থেকেছেন তাদের পরিচয় এবং থাকার অভিজ্ঞতাও ইন্টারনেট ছিল। সেগুলো ভালো করে খুঁটিয়ে দেখে বোঝা গেল শিলা মিত্র গেস্ট হাউস হিসেবে এই ফ্ল্যাট ভাড়া দিচ্ছেন গত বছর 1.5। এর মধ্যে যারা এখানে বিভিন্ন সময় এসে থেকেছেন তারা প্রায় সবাই বিদেশি। 2-1 জন বেড়াতে এসেছেন, তবে বেশিরভাগই এসেছেন কোনো না কোনো কাজে। কানাডার এক সাহেব তো প্রায় 3 মাস ছিলেন। ফ্ল্যাটের ব্যবস্থাপনায় সকলেই খুশি, কারোর কোনো বিরূপ অভিজ্ঞতা নেই। নিশ্চিন্ত হই তাই টাকা পাঠিয়ে দিল অরিন্দম। নভেম্বর মাসে কলকাতায় ঠান্ডা পড়ে না, কিন্তু বাতাসে শীতের একটা চোরা টান থাকে। ইংল্যান্ডের এই শীতে অভ্যস্ত অরিন্দমের কাছে সেটা নেহাতই তুচ্ছ হলেও জ্বালা পোড়া গরম নেই বলে নিশ্চিন্ত। এয়ারপোর্ট থেকে একটা ট্যাক্সি ধরে সোজা যোধপুর পার্ক। রাস্তায় আস্তে আস্তে জানলা দিয়ে বাইরে কলকাতার শহর দেখছিল সে। গত 3 বছরে বদলে গেছে অনেকটাই। নতুন উড়ালপুল, বহুতল বাড়ি, 5 তলা হোটেলের সঙ্গে অনেক দিনের চেনা যানজট। অ্যাপ ক্যাবের জিপিএস এর দৌলতে গেস্ট হাউস খুঁজে বেরোতে বেশ অসুবিধা হলো না। চাবি ছিল কেয়ারটেকারের কাছে। দরজা খুলে ভেতরে ঢুকে খুশি হলো প্রিয়া। চমৎকার আলো হাওয়া খেলানো ফ্ল্যাট। ঢোকার মুখে ছোট্ট একটু করিডোর পেরিয়ে শোবার ঘর, সঙ্গে অ্যাটাচড বাথরুম, পাশেই রান্নাঘর, তার লাগোয়া বেশ বড় ডাইনিং স্পেস। ডাইনিং এর থেকে 4 ধাপ নেমে লিভিং রুম, মাঝখানটা ব্যালকনের মতো রেলিং দিয়ে ঘেরা। লিভিং রুমটা ভারী সোফা দিয়ে সাজা। দেওয়ালে একটা বেশ বড় টেলিভিশনও রয়েছে। রিমোট টিপতেই চালু হয়ে যায় টিভি। নিশ্চিন্ত হয় অরিন্দম। রাতে লিভারপুলের খেলা আছে, মিস করলে বেজায় বিরক্ত লাগতো। জিনিসপত্র গুছিয়ে একটু থিতু হয়ে বসার পর সন্ধে নাগাদ শিলা মিত্র এলেন দেখা করতে। গলা শুনে মহিলাকে যেরকম মনে হয়েছিল, সামনে থেকে দেখেও ধারণাটা বদলানো না তার। মাঝারি উচ্চতার ছিপছিপে চেহারা, মাথার চুল অধিকাংশই সাদা। সাজ পোশাকে মার্জিত রুচির ছাপ স্পষ্ট, তবে মুখ আর চোয়ালের গড়নে এক ধরনের কাঠিন্য আছে, যার থেকে মনে হয় মহিলা নিজের সিদ্ধান্ত থেকে সহজে সরেন না। কিছুক্ষণ একথা সেকথার পর অরিন্দম বলল, আপনার গেস্ট হাউস তো খুব পুরনো নয় দেখলাম, মাত্র বছর 1.5 হলো শুরু করেছেন। তার আগে কি ফ্ল্যাটটা ভাড়া দিতেন? মানে আমি জানতে চাইছি, এইভাবে গেস্ট হাউস ভাড়া দেওয়াটা কি লাভজনক? আসলে আমার নিজেরও ভবিষ্যতে দরকার হতে পারে, তো যে জন্য এবার কলকাতায় আসা। তো ফ্ল্যাট তৈরি হলে সেটা তো ফাঁকায় পড়ে থাকবে। লাভজনক কিনা হিসেব করিনি, তবে নির্ঝঞ্ঝাট নিঃসন্দেহে। ভাড়া দিয়ে দেখেছি তার হাজারো ঝামেলা। আমি একলা মানুষ, কিছু সামলানো অসম্ভব। সেজন্যই ভেবে দেখলাম এটা সুবিধাজনক। তাছাড়া ভাড়াটে যদি একবার গেড়ে বসে তবে তাকে তুলতে অনেক কাঠখড় পোড়াতে হয়। আজকাল তাই কলকাতায় অনেকেই গেস্ট হাউস প্রেফার করছে। আপনারা তো প্রায় 1 মাস থাকছেন, কাজকর্ম নিশ্চয়ই আছে। এছাড়া প্ল্যান কি? আত্মীয় স্বজনের বাড়ি যাবেন নিশ্চয়ই? আছেন, তাদের সাথে তো দেখা করতেই হবে। আর আমার বাপের বাড়ির লোকজন সব শিলিগুড়িতে। কিন্তু আমার খুব ইচ্ছা এবার কলকাতায় কয়েকটা ভালো নাটক দেখার।
কলেজে পড়ার সময় আমরা দুজনেই খুব নাটকের ভক্ত ছিলাম। বহুরূপী নাটকের ফার্স্ট ডে ফার্স্ট শো দেখতে যেতাম। অথচ দেখুন কতদিন নাটকই দেখা হয় না। তাই ঠিক করেছি এবার যখন থাকা হচ্ছেই তখন মন ভরে নাটক দেখে নেব। তাহলে তো আপনাদের সঙ্গে অনেক গল্প হবে আমার। আমিও নাটক খুব ভালোবাসি, একসময় নিয়মিত করতাম, এখনো যোগাযোগ আছে। তাই নিয়ে দিদির সাথে কত অশান্তি। যাকগে, বাদ দিন ওসব কথা। আপনারা চাইলে কলকাতায় এখন কি কি ভালো নাটক হচ্ছে সে সব খবর আমি দিয়ে দেব। ভদ্রমহিলার কথাবার্তা বেশ না? খাওয়া দাওয়া শেষ। রাত পোশাক পরে চুলে চিরুনি চালাতে চালাতে কথাগুলো বলল প্রিয়া, কিন্তু উত্তর না পেয়ে পিছনে তাকিয়ে দেখে অরিন্দম সেখানে নেই। লিভিং রুমে টিভি চলছে, শব্দও পাওয়া যাচ্ছে। শোবার ঘর থেকে উকি মেরে প্রিয়া দেখল বসার ঘরে সোফায় অরিন্দম বসে আছে। 10টা না বাজতে টিভির সামনে বসেছে দেখে একটু বিরক্ত হয়ে চুল আঁচড়ানো শেষ করলো প্রিয়া। মুখটা চরচর করছে বলে সবে ময়শ্চারাইজার বোতল থেকে হাতে ঢেলেছে, এমন সময় লাগোয়া বাথরুম থেকে বেরিয়ে এলো অরিন্দম। চমকে গিয়ে একটু হলে হাত থেকে বোতলটা পড়ে যাচ্ছিল প্রিয়া। তুমি এখানে? মানে? তুমি বাথরুমে ছিলে? আমি যে দেখলাম তুমি বসার ঘরের সোফায় বসে আছো। কি বলছো পাগলের মতো? অরিন্দম বলল, এসো আমার সঙ্গে, দেখি কথায় কাকে বসে থাকতে দেখেছ। দুজনে বেরিয়ে আসে ডাইনিং রুমে। সোফা ফাঁকা, কেউ কোথাও ছিল না। এই না, মানে আমার চোখে চশমা ছিল না, তাই লোক চিনতে ভুল হতে পারে, কিন্তু আমার মনে হচ্ছে স্পষ্ট দেখলাম সোফায় কেউ বসে আছে। ঘরে আমি আর তুমি ছাড়া যখন কেউ নেই তখন তৃতীয় ব্যক্তি আসবে কোথা থেকে? যাকে, তুমি শুয়ে পড়ো, আমি এবার সত্যি সবাই গিয়ে বসবো, একটু পরে খেলা শুরু হবে। প্রিয়া ঘুমিয়ে পড়েছে। অরিন্দম মন দিয়ে খেলা দেখছে। খুবই টেন্স সিচুয়েশন। লিভারপুল রীতিমতো চাপে, যে কোনো সময় গোলে বল ঢুকে যেতে পারে। অরিন্দমের চোখ মন সবই একেবারে টেলিভিশনের পর্দায়, কিন্তু তার মধ্যেও হঠাৎ মনে হলো ওপরের ডাইনিং স্পেসটায় রেলিং ধরে কে যেন দাঁড়িয়ে আছে। চমকে তাকালো অরিন্দম। কই, কেউ কোথাও নেই তো। কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে। মনে হচ্ছে যেন কেউ ঘরে আরেকজন ব্যক্তি আছে। দেখতে না পাওয়া গেলেও তার অদৃশ্য উপস্থিতি অনুভব করা যাচ্ছে। ফ্যান চলছে না, জানলাও বন্ধ, কিন্তু হঠাৎ ডাইনিং টেবিলে ঢাকার কোণাটা সামান্য একটু নড়ে উঠল, যেন পাশ দিয়ে কেউ যাওয়ার সময় গায়ে লেগেছে। অরিন্দম বেশ সাহসী ডাকাবুকো ছেলে, কিন্তু তাও কিছুতেই মন দিতে পারছে না খেলাতে। মাঝে মাঝেই এপাশ ওপাশ তাকিয়ে দেখছে। শেষ পর্যন্ত বসে থাকতে আর ইচ্ছা করলো না তার। অনেকক্ষণ প্লেন জার্নি হয়েছে, তারপর ভালো করে বিশ্রামও হয়নি, তাই জেট ল্যাগের জন্যই সম্ভবত এরকম হ্যালুসিনেশন হচ্ছে। মনে মনে কথাটা ভেবে খানিকটা নিশ্চিন্ত হয়ে টিভি বন্ধ করে নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ল অরিন্দম। পরদিন সকালে অবশ্য মনে ছিল না কিছু। সারা সকালটাই কাটলো ভবানীপুরে। প্রমোটারের সঙ্গে কথাবার্তা, আত্মীয়দের মধ্যে আলোচনা, এসব সারতে সারতেই দুপুর গড়িয়ে বিকেল হলো। খাওয়ার ব্যবস্থা ছিল তুতো এক দিদির বাড়িতে। সন্ধ্যা নাগাদ ফ্ল্যাটে যখন ফেরা হলো তখন দুজনেই বেশ ক্লান্ত। খানিকক্ষণ বিশ্রাম নিয়ে তাড়াতাড়ি ডিনার সেরে একেবারে কম্বলের তলায়। মাঝে অবশ্য ছেলেমেয়ের সঙ্গে কথা বলা হয়েছে একবার, তারপরেই ঘুমিয়ে পড়েছিল অরিন্দম। হঠাৎ
প্রিয়ার ধাক্কায় ধর্মর করে উঠে বসল সে। খাটের পাশে দাঁড়িয়ে থরথর করে কাঁপছে প্রিয়া। অরিন্দমকে জেগে উঠতে দেখে ফ্যাসফ্যাসে গলায় বলল, বসার ঘরের সোফায় কে যেন বসে আছে, ঠিক দেখেছি, কোনো ভুল নেই, বড় সোফাটায় বসেছিল। আমার পায়ের শব্দ শুনে ঘাড় ঘোরালো, মুখ দেখতে পাইনি। কি বলছো দাদা? খাট থেকে নেমে ঘরের আলো জ্বালালো অরিন্দম। করিডোরে গিয়ে খাবার ঘর বসার ঘরের আলো জ্বালে দেয়। কই, কোথাও কিছু তো নেই। সব দরজা ভিতর থেকে বন্ধ। বাইরে থেকে কারোর আসারও কোনো উপায় নেই। ঘরে ফিরে এসে দেখে কেমন যেন গুটিসুটি হয়ে খাটের ওপর বসে আছে প্রিয়া। ভয়ের ছায়া এখনো তার চোখে মুখে। ভয় পেও না, ঘুম চোখে ভুল দেখতেই পারো। কি দেখেছো বলো তো ঠিক করে। ভুল আমি দেখিনি, ইনফ্যাক্ট কালো আমি ঠিকই দেখেছিলাম, একই জায়গায় বসেছিল। আমি ভাবলাম চশমা পরিনি বলে গন্ডগোল হয়েছে, কিন্তু তা নয়। আমি ঘুমিয়ে পড়েছিলাম, কিন্তু হঠাৎ ঘুমটা ভেঙে গেল। তুমি তো জানো, মাঝরাতে ঘুম ভেঙে গেলে আমার জল তেষ্টা পায়। কিন্তু কাল বোতলটা আবার বেডসাইড টেবিলে রাখতে ভুলে গেছিলাম। তাই উঠেছিলাম ডাইনিং টেবিল থেকে একটা জলের বোতল আনবো বলে। দরজা দিয়ে বেরিয়ে দেখি বসার ঘরটা কেমন যেন একটা নীলচে রূপলি আলোয় ভরে আছে। অন্ধকার ঘরে টিভি চললে যেরকম হয় না, ঠিক সেরকম, অথচ টিভিটা কিন্তু বন্ধ। আমি অবাক হয়ে এগিয়ে যেতেই দেখতে পেলাম সোফার ওপর বসেছিল। ভয়ে শিউরে উঠে চুপ করে গেল প্রিয়া। কে বসেছিল, মহিলা না পুরুষ, কিছু বুঝতে পেরেছো? মহিলা, বয়স্কই মনে হলো। এই মাথার চুলগুলো কাঁচা পাকা। আমার পায়ের শব্দ শুনে মুখটা ঘোরালো, কিন্তু মুখটা দেখতে পেলাম না। মুখের উপর কেমন যেন ছায়া ছায়া অন্ধকার। বাকি রাত তার ঘুম এলো না দুজনের। আলো জ্বালিয়ে জেগে কাটালো। পরদিন কথাটা শিলামিত্রকে বলবে ভেবেছিল অরিন্দম, কিন্তু দিনের আলোয় ব্যাপারটা এত অবাস্তব লাগলো যে ভাবনাটা কাজে পরিণত করা গেল না। প্রিয়া চাইছিল অন্য কোথাও শিফট করতে, কিন্তু সেটাও বেশ কঠিন ব্যাপার। প্রথমত এখানে টাকা দেওয়া হয়ে গেছে, হঠাৎ ছেড়ে দিলে নিশ্চিত টাকা ফেরত দেবে না। তাছাড়া এরকম হুটপাট করে পছন্দ মতো জায়গায় বা কি করে পাওয়া যাবে। তাই নানা রকম ভাবনা চিন্তা করতে করতেই কয়েকটা দিন কেটে গেল। এর মধ্যে অবশ্য আর কিছু ঘটেনি। প্রিয়া কিংবা অরিন্দম কেউই অবশ্য আর রাতে ঘরের বাইরে যায় না। তবে দিনের বেলা তো নয়, সন্ধ্যের পরও আর কোনো আগন্তুককে দেখা যায়নি। তাই অনেকটা নিশ্চিন্ত হয়েছিল দুজনেই। কে জানে, হয়তো চোখের ভুলই। এর মধ্যে বাড়ির কাজও বেশ খানিকটা এগিয়েছে। মাঝখানে দুদিন উত্তরপাড়ার বোনের বিয়েতে কাটিয়ে শিলিগুড়ি যাওয়া হল। সেখানেও 4-5 দিন কাটলো বেশ হইচই করে। শিলিগুড়ি থেকে ফেরা দুপুরের ফ্লাইটে। এয়ারপোর্ট থেকে আসার সময় বেশ মেঘলা আকাশ দেখা গেল। বিকেলের পর গুড়ি গুড়ি বৃষ্টি আর ঝোড়ো হাওয়া শুরু হলো। ওয়েদার রিপোর্ট বলছে নিম্নচাপ শুরু হচ্ছে। সন্ধ্যার পর ঝড় বৃষ্টি 2 বাড়বে। রাতে খিচুড়ি বানিয়েছিল প্রিয়া, ফুলকপি কড়াইশুঁটি দিয়ে, সঙ্গে মাখন আর ডিম ভাজা। রাতের খাবার খেয়ে অভ্যাস মতো কফি নিয়ে বসেছিল দুজনে। টেলিভিশনে একটা পুরনো ইংরেজি ছবি হচ্ছে। অল্প বয়সী অড্রে হ্যাপবার্ন, দুজনেরই আগে দেখা। তাই আলগাভাবে পর্দায় চোখ রেখে নিজেদের মধ্যে কথা বলছে টুকটাক। ছেলে মেয়েদের সঙ্গে ফোনে কথাও হয়েছে একটু আগেই। হঠাৎ কেমন যেন একটা অস্বস্তি হলো অরিন্দমের। মনে হলো করিডোরের দরজাটা খুলে কেউ যেন ভেতরে ঢুকে এলো। চমকে পিছনে তাকালো প্রিয়া। কই, কেউ কোথাও নেই, কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে ঘরের মধ্যে কেউ যেন এসেছে। পাপোশে পা ঘষে এগিয়ে আসছে সে। প্রিয়া আঁকড়ে ধরেছে অরিন্দমকে। পাশ দিয়ে চলে গেল কেউ, গিয়ে বসলো সেই সিঙ্গেল সোফাটায়। দেখা যাচ্ছে না কাউকেই, কিন্তু
সোফার মাঝখানটা হঠাৎ দেবে গেল নিজে থেকেই। অরিন্দম বুঝতে পারছে তার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। সামনের টেবিলে কফির কাপটা রাখা আছে, কিন্তু হাত বাড়িয়ে নেওয়ার সাহস নেই তার। হঠাৎ ঝরম করে বাইরের দিকে একটা জানলা খুলে গেল। হু হু করে ভেতরে ঢুকে এলো এক ঝলক ঠান্ডা কনকনে হাওয়া। আর সেই হাওয়ার দাপটেই যেন দপ করে একসঙ্গে নিভে গেল সব আলো। অদ্ভুতভাবে জানলাটা আবার বন্ধ হয়ে গেল দরাম করে। ঘুটঘুটে অন্ধকার। কোনো রকমে মোবাইলটা জ্বালাতে যাচ্ছিল অরিন্দম, কিন্তু তার আগেই হাত টেনে ধরল প্রিয়ার। ঘরে কোথাও কারেন্ট নেই, কিন্তু টিভিটা চালু আছে। ধীরে ধীরে ফুটে উঠছে কতগুলো ছবি। অবাক হয়ে দেখতে থাকে অরিন্দম আর প্রিয়া। পর্দায় দেখা যাচ্ছে তাদের এই বসার ঘরটাই ঠিক একই রকম ভাবে সাজানো, শুধু পর্দাগুলো আলাদা। সোফায় বসে আছেন একজন মধ্যবয়স্ক মহিলা। টিভি দেখছেন তিনি, তার হাতে একটা রিমোট। মাঝে মাঝেই চ্যানেল ঘোরাচ্ছেন। দরজা খুলে ভেতরে এলেন শিলা মিত্র। একটা চকলেট ব্রাউন রঙের ওপর হলুদ ফুল চাপের শাড়ি পরেছেন, কাঁধে একটা ব্যাগ। ভদ্রমহিলা একবার পিছন ফিরে তাকিয়ে একটু অবাক হয়ে কি যেন বললেন, তারপর আবার টিভির পর্দায় চোখ। শিলা মিত্র কথা বলতে বলতে এসে দাঁড়ালেন মহিলার পিছনে। তার ডান হাতে একটা কিছু রয়েছে। আচমকা হাতের জিনিসটা দিয়ে মহিলার মাথায় খুব জোরে আঘাত করলেন শিলা। ফটাস করে খুলি ফেটে যাওয়ার আওয়াজ। রক্ত ছিটকে এলো চারিদিকে। মহিলার মাথাটা হেলে পড়ল একদিকে। বোঝাই যাচ্ছে শরীরে আর প্রাণ নেই তার। তাও ভালো করে আরেকবার দেখে নিল শিলা মিত্র। তারপর বেসিনের কাছে গিয়ে প্রথমে হাতের মুগুরের মতো জিনিসটা ভালো করে ধুলেন। শাড়িতে যেখানে রক্ত লেগেছিল সেইগুলোও ধুয়ে নিলেন। তারপর মুগুরটা ব্যাগে ভরে আইহোল দিয়ে একবার বাইরেটা ভালো করে দেখে নিলেন। তারপর দরজা টেনে দিয়ে তিনি নিজে বেরিয়ে পড়লেন বাইরে। আলো জ্বলে উঠেছে ঘরে। টিভিতে আবার অড্রে হেপবার্ন ফিরে এসেছে। সোফায় হতভম্বের মতো বসে আছে প্রিয়া আর অরিন্দম। উল্টো দিকে সিঙ্গেল সোফাটা এখন খালি। অদৃশ্য মানুষটি তাদের অজান্তেই যেন উঠে চলে গেছে। সারা রাত ঘুমোয়নি দুজনের কেউই। যদিও আর কোনো অশরীরী উপস্থিতি কোথাও বোঝা যায়নি, কিন্তু তবুও পরস্পরকে আঁকড়ে ধরে জেগে কাটিয়েছে তারা। ভোরের আলো ফুটতে প্রিয়া উঠে চা করলো 2 কাপ। মাথা নাড়ল অরিন্দম। না, সেটা করা উচিত হবে না। ওই ভদ্র মহিলা, তিনি যেই হন না কেন, খুব সচেতনভাবে আমাদের ছবিটি দেখিয়েছেন যাতে ওনার খুনি ধরা পড়ে। আমাদের আগে এই গেস্ট হাউসে যারা থেকেছে তারা প্রায় সবাই বিদেশি, তাই তারা কিছু দেখতে পায়নি। কারণ ভদ্রমহিলা জানতেন তাদের দেখে কোনো লাভ নেই। ব্যাপারে একটি কথাও বলো না, আগে পুরো ব্যাপারটা জানতে দাও। আমার মনে হয় বাড়ির কেয়ারটেকারের কাছ থেকে কিছু খবর পাওয়া যাবে। আমেরিকান ফ্ল্যাগের ছবি দেওয়া টি শার্ট আর একটা বিস্কুটের বাক্স হাতে পেয়ে দারুণ খুশি হয়ে এক গঙ্গা গল্প করলো কেয়ারটেকার বনমালী। প্রায় বছর 8 এই বাড়িতে চাকরি করছে সে। তার কাছ থেকেই শিলা মিত্র আর ইলা বসু সম্বন্ধে জানতে পারল অরিন্দম। তারা দুজনে 2 বোন। তাদের বাবার বাড়ি ছিল এখানে। বাড়ি ভেঙেই ফ্ল্যাট তৈরি হয়। শিলা আর ইলা দোতলায় মুখোমুখি ফ্ল্যাটে থাকতেন। ইলা বিবাহিত ছিলেন, তবে ছেলে পুলে ছিল না। স্বামী মারা যান বছর 10 আগে। ইলা নিজে ভালো চাকরি করতেন, থাকতেনও বেশ সচ্ছল ভাবে। শিলা বিয়ে করেননি, ছোটখাটো চাকরি করেছেন। তার নেশা ছিল নাটক করা, তাই নিয়েই নাকি মেতে থাকতেন এক সময়। বছর 2 আগে ইলা বসু হঠাৎ খুন হন
নিজের ঘরেই মাথায় আঘাত করে খুন করা হয়েছিল তাকে। শিলা তখন বাড়িতে ছিলেন না। সেদিন সকালেই দক্ষিণেশ্বরে গেছিলেন পুজো দিতে। ফিরে এসে দেখেন এই ঘটনা। পুলিশ অনেক চেষ্টা করেছিল, ইনভেস্টিগেটও করেছিল প্রচুর, কিন্তু কিছু খুঁজে পাওয়া যায়নি। এরপর শিলা দিদির ফ্ল্যাটটা গেস্ট হাউস হিসেবে ভাড়া দেওয়া হয়। আপনার কথাগুলো আমি বুঝতে পারছি, কিন্তু মুশকিল হচ্ছে ভৌতিক ঘটনার ভিত্তিতে পুলিশ তো আর কিছু করতে পারে না। শিলা মিত্র যে খুনটি করেছেন তার পক্ষে আমাদের কাছে কোনো প্রমাণ নেই, আপনার কাছেও নেই। যাদবপুর থানার অফিসার পূর্বাচল করের সঙ্গে বসে কথা বলছিল অরিন্দম। ভদ্রলোক বেশ মন দিয়ে সব কথা শুনেছেন, যদিও বিশ্বাস করেছেন কিনা সেটা মুখ দেখে বোঝার জো নেই। তবে গুরুত্ব যে দিয়েছেন সেটা প্রশ্নের ধরন দেখেই বোঝা গেল। আপনারা কি নিশ্চিত যে খুনের সময় শিলা মিত্র বাড়িতে ছিলেন না? 100%। এলা বসুর কেস আমি হ্যান্ডেল করেছিলাম। আমি বলছি আপনাকে, সকালে শিলা মিত্র বাড়ি থেকে বেরিয়ে যান, দক্ষিণেশ্বরে গিয়েছিলেন। সেরকম মাঝে মধ্যে যেতেন, বাসের টিকিটও সঙ্গে ছিল। শিলা যখন বেরোন তখন ইলা বসু বেঁচে। দুই বোনের বাড়িতে একই লোক কাজ করত। সে তখন ইলার বাড়িতে কাজ করছিল। সারাদিনে শিলা আর বাড়িতে ফেরেননি। বিকেলে কাজের লোকটি আবার এসে দরজা ধাক্কায়। ইলা বসু দরজা না খোলায় ভাঙা হয়। শিলা ফিরেছিলেন তারপরে। বাড়ি গেটে সিসিটিভি আছে, আমরা খুব ভালো করে চেক করেছি, কারণ শিলা মিত্রই ছিল আমাদের প্রথম সন্দেহভাজন ব্যক্তি। ইলা বসুর মৃত্যুতে তিনি সবথেকে বেশি লাভবান হতেন। তাছাড়া দুই বোনের বাড়ির ডুপ্লিকেট চাবি দুজনের কাছেই থাকত, তাই সুযোগও ওনার বেশি ছিল, কিন্তু প্রমাণ করা যায়নি। আমাকে একবার ফুটেজটা দেখাতে পারেন? হ্যাঁ, নিশ্চয়ই। মনিটরে মন দিয়ে ফুটেজটা দেখছে অরিন্দম। গেট দিয়ে বিভিন্ন লোক ঢুকছে আর বেরোচ্ছে। কাজের মাসি, কুরিয়ার সার্ভিসের লোক, দুটি বাচ্চা মেয়ে, একজন বয়স্ক ভদ্রলোক। হঠাৎ চমকে ওঠে অরিন্দম। হাতের ইশারায় পজ করতে বলে ছবিটাকে। একজন মহিলা ঢুকছেন গেট দিয়ে। খুব বেশি বয়স নয় তার, চুলে বড় খোপা করা, সানগ্লাস পরেছেন, ছিপছিপে চেহারা তার, পরনে একটা বড় বড় ফুল ছাপ শাড়ি। ইনি শিলা মিত্র? কি বলছেন আপনি? ইনি তো একজন কম বয়সী মহিলা। পূর্বাচল ঈষৎ বিরক্ত, কিন্তু অরিন্দম নাছোড়বান্দা। আমি বলছি আপনাকে, ইনি শিলা মিত্র। খুন করার সময় উনি এই শাড়িটি পরেছিলেন, আমি দেখেছি। আপনি ভুলে যাচ্ছেন, উনি কিন্তু দীর্ঘদিন ধরে নাটক করেন। মেকআপের চেহারাটা বদলে ফেলা ওনার পক্ষে অসম্ভব না। আপনি খোঁজ নিন ভালো করে। নিজের নাটকের দলের মহলা ঘরে মেকআপ করছিলেন শিলা। দলের লোকজনরা উত্তরবঙ্গে গেছে নাটক করতে, তাই ঘর যে ফাঁকা থাকবে তা তিনি জানতেন। শিলা যে এসেছিলেন তার সাক্ষী দিল উল্টো দিকের চাওয়ালা। ঘটনাটা তার মনে আছে, কারণ শিলার অভ্যাস এক ভার চা খেয়ে ভেতরে ঢোকা। কিন্তু সেদিন তিনি চায়ের দোকানে দাঁড়াননি। চাওয়ালা শিলাকে বেরোতে দেখেননি। ফুল ফুল ছাপ শাড়িটাও জামা কাপড় রাখার ট্র্যাঙ্কের মধ্যে পাওয়া গেল। খুনের মামলা তামাদি হয় না, তাই পূর্বাচল করের উদ্যোগেই শিলাকে আটক করে টানা জেরা করায় শেষ পর্যন্ত খুনের কথা স্বীকার করলেন তিনি। টাকা পয়সার বড্ড টানাটানি ছিল। দিদির ফ্ল্যাটটা পেলে আর্থিক স্বাচ্ছল্য আসবে জানতেন। তাছাড়া নাটক নিয়ে ইলা বারবার খোঁচা দিতেন বলে তিনি রাগও করেছিলেন। সব মিলিয়ে একটা খুনের পরিকল্পনা। আপনার প্ল্যানিং কিন্তু নিখুঁত ছিল, আমাদের ঘোল খাইয়ে দিয়েছিলেন। পূর্বাচল করের দিকে একবার কঠিন দৃষ্টিতে তাকিয়ে শিলামিত্র বললেন, তাই নাকি? তাহলে কোন গোয়েন্দা শেষ পর্যন্ত ক্লু দিল আপনাদের? কে দিল জানেন? আপনার দিদি, প্রয়াত শ্রীমতী ইলা বসু।
শেষ হলো আজকের আমাদের গল্প, দীপান্বিতা রায়ের লেখা অশরীরীর ইঙ্গিত। কতকের ভূমিকায় ছিলাম আমি সুদীপ, এবং অরিন্দম ও পূর্বাচল করের ভূমিকায় ছিল দীপজিৎ। প্রিয়া ও শিলামিত্র ছিল কৃতিকা, পোস্টার ডিজাইনে কৃষাস্য। আমরা পরবর্তী গল্প নিয়ে আবার ফিরে আসবো ডিএনএ স্টুডিওতে। সবাই ভালো থাকবেন। শুভরাত্রি।